তেজগাঁও থেকে সংবাদ সন্ধানী আপনাদের সাথে আছি আমি শাহনাজ শারিয়া এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। পুরান ঢাকার রাসায়নিকের গুদাম যাচ্ছে শ্যামপুর টঙ্গীতে, সরকারের প্রস্তাবে রাজি ব্যবসায়ীরা। ঢাকার 2 সিটিতে রাত পোহালে ভোট, আইন শৃঙ্খলা বাহিনীর 50,000 সদস্য মোতায়েন। সমস্যা সংকট সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। কিবরিয়া, অবশেষে চকবাজার দুর্ঘটনায় কিন্তু রাসায়নিকের ব্যবসায়ী এবং সরকার নিজেও নড়েচড়ে বসেছেন। আজ দুপুরে শিল্প মন্ত্রণালয়ের রাসায়নিকের ব্যবসায়ী এবং সরকারের সাথে একটি বৈঠক হয়েছে। বৈঠকে তারা এমন একটি সমঝোতা এসেছে যে অন্তর্বর্তী সময়ের জন্য রাসায়নিকের গুদাম শ্যামপুর এবং টঙ্গীতে সরিয়ে নেওয়া হবে এবং পরে তা সরকার নির্ধারিত স্থায়ী জমিতে সরিয়ে নেওয়া হবে। এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ এবং ব্যবসায়ীরা যে সম্মত হয়েছেন সেজন্য তাদেরকে সাধুবাদ জানাই যে তারা দেরিতে হলে এবং দুইটি ঘটনায় প্রায় 200 লোকের প্রাণহানির পর এই বোধোদয় হয়েছে। যাই হোক, হয়েছে, এটা বড় কথা। রাসায়নিকের গুদাম কেন, যে কোনো গুদামই কিন্তু ব্যবসার নিয়ম অনুযায়ী আসলে মানে যেটা দোকান তাদের ব্যবসার কেন্দ্র তার পাশে থাকতে পারে না। গুদাম বা যেটা স্টোরেজ সেটা অবশ্যই দূরে থাকতে পারে। আর রাসায়নিকের মতো দাহ্য পদার্থ তো বটেই, কিন্তু এখানে যেটি কথা বলা হচ্ছে অন্তর্বর্তী সময়ের জন্য, বিষয়টা যেন অন্তর্বর্তী সময়ের জন্যই হয়, স্থায়ী সমাধান দরকার। আমাদের এখানে সমস্যাটা হচ্ছে কি, কোনো একটা কিছু অ্যাডহক ভিত্তিতে হলে সেটি স্থায়ী হয়ে যায়, স্থায়ী সমাধানের দিকে আমরা যাই না। আমরা আশা করব যে এত বড় একটি ঘটনার পর একটি স্থায়ী সমাধানের দিকে যাবে। যাই হোক, প্রতিবেদনটি দেখি। চকবাজারের আগুনে 69 জনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর আবারও আলোচনায় আসে পুরান ঢাকার রাসায়নিকের গুদাম। বিপুল রাসায়নিক ও দাহ্য পদার্থের কারণে চুরিহাট্টার ওয়াহিদ মঞ্জিলের আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। পুরান ঢাকা থেকে রাসায়নিকের সব গুদাম সরাতে বুধবার দুপুরে স্থানীয় ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সভা করে শিল্প মন্ত্রণালয়। সভায় অন্তর্বর্তী সময়ের জন্য রাসায়নিকের গুদাম সরাতে দুটি জায়গা নির্ধারণ করা হয়। টঙ্গীতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের 6 একর জমি এবং শ্যামপুরে রসায়ন শিল্প সংস্থার 6 একরে আপাতত নেওয়া হবে এসব গুদাম। পরে তা সরানো হবে সরকারের ঠিক করা স্থায়ী জমিতে। যত ধরনের টেকনিক্যাল কাজ রয়েছে যাতে এটা সম্পন্ন করে কাজ শুরু করা হবে। এরপরে যত অফিসিয়াল পদ্ধতি ইত্যাদি সরকারের যত অ্যাপ্রুভাল ইত্যাদি নেওয়া লাগে আমরা সেই বিষয়গুলো নিয়ে যত দ্রুত সম্ভব আমরা ওনাদেরকে জায়গা দেব। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাসায়নিক ব্যবসায়ীরা। মজুদ সরানোর আগে যাতে হয়রানি করা না হয় সেদিকে নজর রাখার আহ্বানও জানিয়েছেন তারা। আমাদের কেমিক্যাল পারফরম্যান্স থেকে শুরু করে আমরা সবাই কিন্তু দাহ্য পদার্থ আমরা সরিয়ে দিয়েছি, আগামী দিনেও সরিয়ে দিব। আপনারা আমাদেরকে একটা যৌক্তিক জায়গা দেন। এই কেমিক্যালগুলো আমাদের ব্যবসায়ীদের তরফ থেকে আমরা ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিয়েছি যে কোনো অবস্থাতে এটা পুরান টাউনে মজুদ করা যাবে না, রাখা যাবে না। ব্যবসায়ীরা জানান পুরান ঢাকার রাসায়নিক ব্যবসার সঙ্গে প্রায় 25 লাখ মানুষ জড়িত। এ ব্যবসা পরিচালনার জন্য আলাদা নীতিমালার দাবিও জানান তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড়পুকুরিয়া থেকে বগুড়া হয়ে কালিয়াকৈর পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক। এই লাইন নির্মাণ হলে সহজে ভারত, নেপাল এবং ভুটান থেকে আমদানি করা বিদ্যুৎ সরবরাহে সুবিধা হবে। এছাড়া চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশন প্রকল্প সহ মোট 13টি প্রকল্পের অনুমোদন করেছে একনেক। দেশে প্রতিনিয়ত বাড়ছে বিদ্যুতের চাহিদা। এ চাহিদা পূরণ, লোডশেডিং কমানো এবং 2021 সালের মধ্যে দেশের সবাইকে বিদ্যুৎ সুবিধা দিতে প্রতিবেশী 3 দেশ থেকে বিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানি করা বিদ্যুৎ সঞ্চালনের জন্য নির্মিত হবে 400 কেভি ডাবল সার্কিট লাইন। বড়পুকুরিয়া, বগুড়া, কালিয়াকৈরের এই সঞ্চালন লাইন নির্মাণে ব্যয় হবে 3,322 কোটি টাকা। 2022 সালের জুনের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। এখানে কালিয়াকৈরে এসে এটাকে ব্রাঞ্চ আউট হয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে। চট্টগ্রামে যাবে, সিলেটে যাবে, খুলনা যাবে। ইট উইল বি দ্য হাব। কালিয়াকৈর উইল বিকাম হাব ফর দিস নিউ বিগ বড়পুকুরিয়া প্রজেক্ট। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে 3,322 কোটি 34 লক্ষ টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 1,620 কোটি টাকা এবং মিরসরাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের ভূমি অধিগ্রহণে 845 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
ঘনবসতি এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন নিরুৎসাহিত করা সহ বেশ কয়েকটি অনুশাসন দেন প্রধানমন্ত্রী। ইপিজেড বা এই ধরনের নতুন নতুন আইডিয়া যেগুলো আসছে, এর জন্য জনবসতি এলাকায় জমি অধিগ্রহণ নিরুৎসাহিত করতে হবে, প্রায় নিষেধাজ্ঞার কাছাকাছি। 4 লেন সম্বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশ আছে আজকে একনেক চেয়ারপারসন হিসাবে সারা দেশের যত সড়ক আছে কতটি সড়ক করবেন পুরা একটা ম্যাপ করে, ড্রয়িং করে, মাপযোগ করে আপনারা আমাকে জানান, একনেককে জানান। সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরতদের বর্তমান বেতনের অর্ধেক ভাতা হিসেবে বাড়তি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের নিজস্ব জমিতে ফ্ল্যাট নির্মাণের জন্য নতুন প্রকল্প নেয়ার সিদ্ধান্ত হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 অঙ্কের প্রবৃদ্ধি অর্জনে দেশবাসী ও প্রবাসীদের সমন্বিত কাজের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। হোটেল সোনারগাঁয়ে সকালে প্রবাসী প্রকৌশলীদের এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়েছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরে সালমান এফ রহমান বলেন, 2 অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করতে হলে দেশবাসীর সঙ্গে প্রবাসীদের জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয় করতে হবে। অনুষ্ঠানে বিশ্বের 30টি দেশ থেকে আসা 300 প্রকৌশলী অংশ নেন। তাদের 38 জন 26 ও 27 ফেব্রুয়ারি বাংলাদেশের উন্নয়নে নিজেদের পরিকল্পনা জানান। আগামীতে ব্যবসায়ী, চিকিৎসক সহ অন্য শ্রেণী পেশার প্রবাসীদের নিয়েও এমন আয়োজন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আপনাদের মধ্যে যে একটা মেইন the spirit very few people realize this. Also for the Bangladesh. কেননা বাংলাদেশ আজকে হাত আপনাদেরকে নিয়েই কিন্তু আমাদের এই যে ডিফিকাল্ট পিরিয়ডটা আমি বলতেছি এটাকে ক্রস করার জন্য এই ধরনের ইনিশিয়েটিভ, এই ধরনের উদ্যোগটা কিন্তু আমাদের প্রয়োজন, খুবই আমাদের দরকার আছে। এর জন্য আমি রিয়েলি আই ফিল দ্যাট দিস ইজ ইউ আর অ্যাবসলিউটলি অন দ্য রাইট ট্র্যাক। চট্টগ্রামে উড়োজাহাজ ছিনতাই চেষ্টা মামলার এজাহারের নানা অসঙ্গতি মামলাটিকে দুর্বল করবে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকেরা। তাদের মতে জব্দ তালিকার সঙ্গে এফআইআরের অমিল ও মামলার দুর্বল দিক, যা অপরাধী শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার ক্ষেত্রে বড় বাধা হতে পারে। বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় পতেঙ্গা থানায় দায়ের মামলার এজাহারে আছে সন্দেহভাজন ছিনতাইকারী মাঝ আকাশে 2 পটকার বিস্ফোরণ ঘটায়। অথচ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা উড়োজাহাজ পরিদর্শন শেষে বলেন, বিমানে রক্তের দাগ আছে কিন্তু গুলি কিংবা বিস্ফোরণের চিহ্ন নেই। এই ধরনের অসঙ্গতি মামলাকে দুর্বল করবে বলছেন পুলিশের সাবেক এক আইজি। সিজার লিস্ট আদালতে যাবে, আদালতে মামলা যখন ট্রায়ালে উঠবে তখন তো এইগুলি দেখাবে। যেটা ঘটনা ঘটাইলেও সে কথার সাথে যে ফিজিক্যাল যে এভিডেন্সটা আছে, ফিজিক্যাল যে আলামত আছে সেটা তো প্রমাণ করতে হবে, শুধু মুখের কথা বললে হবে না। কোনো সন্ত্রাসী গ্রুপ যদি হয় নিশ্চয়ই সে তার সাথে লিঙ্ক থাকবে, তার মোবাইল টেলিফোন আছে, অথবা অতীতে সে কথাবার্তা বলছে। আর যদি সন্ত্রাসী না হয় তাহলে এই ঘটনা সে ঘটাবে কেন, এখন আমার কাছে এটা একটা অস্পষ্ট মনে হয়। এদিকে বিমান ছিনতাইয়ের এই ঘটনাটিকে পুরোই রহস্যজনক বলে মনে করছেন অপরাধ বিজ্ঞানীরা। তারা বলছেন, এজাহারের সঙ্গে আলামতের অমিল ভবিষ্যতের এ ধরনের অপরাধ রোধের ক্ষেত্রে চ্যালেঞ্জিং হবে। অন্য কোনো চক্র থাকতে পারে, কিন্তু যেহেতু আমি বলছি যারা ব্রিফ করছেন তাদের সাথে এই এজাহারের একটা অমিল তৈরি হয়েছে, তার ফলে বিভ্রান্তিগুলো তৈরি হওয়ার সুযোগটা বেশি থাকে। এটা আমাদের কারোই কাম্য না। আমি মনে করি যে এটা মানে আমাদের পরবর্তী বিচারের ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। এদিকে বিমানবন্দরে এবং উড়োজাহাজে ব্যক্তি ও বস্তুর রেকর্ডিংয়ের তথ্য আসল রহস্য উদ্ঘাটনে সহায়ক হবে মত বিশ্লেষকদের। সিসিটিভি রেকর্ডিং বলেন আর ওই স্ক্রিনিংয়ের এক্স-রে মেশিন অপারেটিংয়ের ফুটেজ বলেন, এগুলো দেখে যদি ধরা না পড়ে তাহলে আপনাকে অবশ্যই ডিসিশন নিতে হবে যে না, এগুলো এরকম কিছু যায় নেই। কারণ ইট স্পিক্স অ্যাবাউট ইউর রেকর্ডিং তো ভুল হবে না। হ্যাঁ, অপারেটর হয়তো ভুলে অন্যদিকে তাকাইছিল, দেখে নাই ধরে নিলাম, কিন্তু রেকর্ডিং তো রেকর্ড হবেই। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার ও মামলার সঠিক তদন্ত জরুরি বলে মনে করেন তারা। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল বহুবার। 6 মাস আগেও ধারালো অস্ত্র নিয়ে উড়োজাহাজে উঠেছিল 4 যুবক, কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা বলয়ে তা ধরা পড়েনি। সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তাদের গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি বিচারাধীন থাকলেও ওই 4 যুবক এখন জামিনে আছেন।
সম্প্রতি বিমান ছিনতাই চেষ্টার পর থেকে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তাহীনতার কথা মানতে রাজি না হলেও অনেকেই সামনে আনছেন 6 মাস আগের অস্বাভাবিক ঘটনার কথা। মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের 26 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে নভোএয়ারের VQ963 ফ্লাইটে ওঠে মাদক ব্যবসায়ী 4 যুবক। 337 কিলোমিটার উড়ে যাওয়ার পর সৈয়দপুর বিমানবন্দর টার্মিনালে পুলিশ তল্লাশিতে তাদের ব্যাগে পাওয়া যায় 10 ইঞ্চি লম্বা 2টি চাকু ও 25 ইঞ্চি লম্বা 2টি ব্যাটন স্টিক। সে সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাও জানিয়েছিলেন সাংবাদিকদের। দুপুর 12টা 20 ঘটিকায় নভোএয়ারের বিমানযোগে তারা বিমানবন্দরে অবতরণ করে। তখন তাদেরকে আটক করে তাদের ব্যাগ তল্লাশি করি। ব্যাগ তল্লাশিকালে ব্যাগ হতে ধারালো চাকু, ব্যাটন উদ্ধার করা হয়। ওই ঘটনার পরপরই সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে জানালে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর মামলাটি এখন বিচারাধীন, আর আসামিরা কারাগার থেকে বেরিয়ে জামিনে আছেন। সেই সময় সিভিল এভিয়েশনের সিকিউরিটিতে যারা নিয়োজিত ছিল তাদের সম্মুখে এই আলামতগুলো জব্দ করা হয়। যাত্রীরা বলছেন, ওই ঘটনার পরে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে আবারও খেলনা পিস্তল নিয়ে উড়োজাহাজ ছিনতাই চেষ্টা দেখতে হতো না। সৈয়দপুর বিমানবন্দরে 6 মাস আগে দুইজন অস্ত্র নিয়ে আসছিল দুইজন, কিন্তু তাদের সিভিল এভিয়েশন তাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। সৈয়দপুর থানা তাদের বিরুদ্ধে মামলা করেছে। তখন যদি বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিত তাহলে হয়তোবা এই দুর্ঘটনাটি ঘটতো না। পুলিশ কর্মকর্তারা জানান, মাদক ব্যবসায়ীরা প্রায়ই নিরাপদ রুট হিসেবে আকাশপথে সৈয়দপুর, ঢাকা, কক্সবাজারে যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তর ঢাকায় মেয়র পদে এবং উত্তর ও দক্ষিণের নতুন 36টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রাত পোহালেই ভোট। নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে সব প্রস্তুতি নিয়েছে ইসি। শহর জুড়ে কড়া নিরাপত্তা থাকবে জানিয়ে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটের আগে ব্যস্ত আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়। বিভিন্ন কেন্দ্রে বুধবার পাঠানো হয় স্বচ্ছ ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী। উত্তর ঢাকায় মেয়র পদে ও 21 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির নতুন 36টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বৃহস্পতিবার হচ্ছে ভোট। বিকেলে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছে কমিশন। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ইতিমধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশন সুষ্ঠু ও সুন্দর ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে সিটি নির্বাচনে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল অংশ না নেয়ায় অস্বস্তি রয়েছে কমিশনের। এটি রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। যারা প্রার্থী নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকে তাদের আগ্রহ হয়তো কম থাকতে পারে, সে একটা বিষয়। আর সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেননি, এটা তো আমাদের কিছু করার নেই, এটা তো রাজনৈতিক তাদের সিদ্ধান্ত। অংশগ্রহণ করলে আমরা খুশি হতাম এবং না করাটা এটা আমাদের জন্য একটা অস্বস্তিকর অবস্থা, এটা ঠিক। উত্তর ঢাকায় মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম, জাতীয় পার্টির শাফিন আহমেদ সহ 5 জন। উত্তরে 54 ওয়ার্ডের ভোটার 30,35,000-এরও বেশি, আর নতুন 18 ওয়ার্ডে ভোটার 5,90,000। দক্ষিণের 18 ওয়ার্ডে ভোটার 5,96,000-এরও বেশি। 2 সিটিতে কেন্দ্রের সংখ্যা 1,530টি। সকাল 8টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মনোনয়ন ফর্ম জমা দেয়া 6 জনের প্রার্থিতা বাতিল করে বাকি 231 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এসএম হলে ছাত্রদলের ভিপি প্রার্থী নাহিদ এবং জসিমউদ্দিন হলের জিএস প্রার্থী তহিদুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। প্রার্থী হতে পারছেন না বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলের জসিমউদ্দিন হলের জিএস প্রার্থী সোহাগ হোসেন সহ 6 জন। তবে এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীরা। এদিকে এরই মধ্যে প্রচার শুরু করেছে নির্বাচনের প্রার্থীরা। এ পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে জানিয়েছে ছাত্রদল এবং প্রগতিশীল ছাত্র জোটের প্রার্থীরা।
কিবরিয়া, আজকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাদক বিরোধী সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী একটি তথ্য দিয়েছেন যে বাংলাদেশের কারাগারে যে পরিমাণ কয়েদি আছে তার অর্ধেকই কিন্তু মাদক সংশ্লিষ্ট। এই অনুপাত কিন্তু মাদকের ভয়াবহতা প্রকাশ করে এবং মাদকের ব্যাপকতা ঠেকাতে তিনি জনপ্রতিনিধিদের সহায়তা চেয়েছেন। হ্যাঁ, দেখেন এই যে মাদকের বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নিয়েছে এবং যে নীতি নিয়েছে, শূন্য সহনশীলতার নীতিটা, এটা অবশ্যই প্রশংসনীয় এবং মাদক বিরোধী অভিযান কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু কথা হচ্ছে যে মাদক ব্যবসার পেছনে যারা বড় হোতা যারা, তাদেরকে না ধরে যদি আমরা খুচরা ব্যবসায়ী বা মানে ছোট বিক্রেতাদেরকে ধরি তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমরা আশা করব সরকার মূল হোতাদেরকে খুঁজে বের করবে এবং ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, অবশ্যই তাদেরকে ধরবে, এটাই আমাদের প্রত্যাশা। যাই হোক, প্রতিবেদনটি দেখি। সেমিনারের বিষয় মাদক সন্ত্রাস ও অবৈধ দখল করণীয় ও বর্জনীয়। শুরুতেই ওয়ার্ড কাউন্সিলররা এলাকার মাদক ও অবৈধ স্থাপনা নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। আমরা কিভাবে কাজে আসবো সেই ব্যাপারে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে, পাশাপাশি প্রশাসনের সাথে আমাদের ওয়ার্ডটা স্পেসিফিক্যালি কিভাবে কানা জব্বর করে এই 2-3টা স্পট ছাড়া মোটামুটি নিয়ন্ত্রণে আছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারে যত সংখ্যক কয়েদি আছে তাদের মধ্যে অর্ধেকই মাদক সংশ্লিষ্ট। মাদকের ব্যাপকতা ঠেকাতে জনপ্রতিনিধিদের সহায়তা চাইলেন তিনি। সহযোগিতা করুন, আমরা সেই জায়গাটিতে আপনাদেরকে সহযোগিতা চাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেছেন, আমরা জিরো টলারেন্স দিতেই চলছি এবং আমরা এটাকে বন্ধ করার জন্য সর্বপ্রকার প্রচেষ্টা নিব ইনশাআল্লাহ। এ সময় ডিএমপি কমিশনার ঘোষণা দেন, ঢাকায় কোনো মাদক স্পট থাকবে না। যদি কোনো পুলিশ সদস্য মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট থাকে তাদের কঠোর শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি। মাদকের স্পট, মাদকের ব্যবসায়ী থাকবে না। আমরা অলরেডি বাহককে ধরে আমরা নতুন পদ্ধতি নিয়েছি, বাহককে ধরে তার জবানবন্দি নিব যে কে দিয়েছে, কোথায় নিয়ে যাচ্ছে, এর পিছনে কারা। সেমিনারে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন জানান, বৃহস্পতিবার থেকে পুরান ঢাকায় শুরু হবে কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে অভিযান। 1 মাসের মধ্যে পুরান ঢাকাকে কেমিক্যাল মুক্ত করা হবে। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবিক সহায়তা নয়, রাজনৈতিকভাবেই রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে, আর সে পথ খুঁজতেই কাজ করছে জাতিসংঘ। একথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের দূত আহমেদ আল মোরাইকি। অন্যদিকে কক্সবাজারে থাকা 5 লাখ রোহিঙ্গা শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর। হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলন করেন তারা। বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গা শিশুদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ ও ইউনিসেফের। পাশাপাশি যেসব শিশু ও তরুণকে রাষ্ট্রহীন আখ্যায়িত করা হয়েছে তাদের সুন্দর জীবন গঠনে শিক্ষা ও দক্ষতা অর্জনেরও জোর দিচ্ছেন জাতিসংঘ মহাসচিবের মানবিক দূত আহমেদ আল মিরাইখি ও ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর। কক্সবাজারে আশ্রয় শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে আহমেদ আল মিরাইখি বলেন, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়। তবে রাখাইনে সে পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়। মানবিক সহায়তার মধ্য দিয়ে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়। বিশ্বের অন্যান্য দেশ যেমন সিরিয়া, ইয়েমেনের ক্ষেত্রেও আমরা দেখেছি এ ধরনের সংকটে প্রয়োজন রাজনৈতিক সমাধান। এক্ষেত্রেও আমরা সে বিষয়ে মনোযোগ দিচ্ছি। রোহিঙ্গা শিশুদের শিক্ষায় নতুন প্রকল্প ও সিলেবাস তৈরির কথা জানান হেনরিয়েটা ফোর। সে আদলে দক্ষ শিক্ষক তৈরিতেও গুরুত্ব দিচ্ছে ইউনিসেফ। রোহিঙ্গা শিশু ও তরুণরা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন করলে আশ্রয় শিবিরের পাশাপাশি রাখাইনে কর্মসংস্থানও সহজ হবে বলে মনে করেন হেনরিয়েটা ফোর। বিশ্বায়নের এই যুগে ডিজিটাল দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ইংরেজি শেখাও জরুরি। তাই এ ভাষায় দক্ষ প্রশিক্ষক তৈরিতে কাজ করছি আমরা। রোহিঙ্গা শিশুদের জন্য শুধু আধুনিক শিক্ষাই নয়, পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। 6,85,000 রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেয়া স্থানীয় জনগোষ্ঠীকে জরুরি সহায়তা দিতে এবছর $15 কোটি 20 লাখ সহায়তা চেয়েছে ইউনিসেফ বাংলাদেশ। ফেব্রুয়ারি পর্যন্ত এর 29% তহবিল পেয়েছে সংস্থাটি। তহবিল সংগ্রহে আন্তর্জাতিক দাতা সংস্থাকে আরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানতে চেয়েছিলাম আপনাদের সমস্যার সংকট সম্ভাবনার কথা, জানিয়ে দিচ্ছি আপনাদের পাঠানো কিছু চিঠি। রিয়াদ রায়হান ঢাকা থেকে লিখেছেন যে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রতিদিন ময়লা আবর্জনা রাস্তার পাশে ফেলা হচ্ছে, এতে দুর্গন্ধের পাশাপাশি পথচার দিয়ে চলাচলের সমস্যা হচ্ছে। এই বিষয়ে আরও জনসচেতনতা সৃষ্টি করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। নাজমুল হক কুমিল্লা থেকে বলছেন, দাউদকান্দি উপজেলার গোয়ালমারি বাজার থেকে মোল্লাকান্দি পর্যন্ত রাস্তাটি সরু হয় জরুরি প্রয়োজনে চলাচল কষ্টের। এই রাস্তার উন্নয়নে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইউনুস সাদেক ঢাকা থেকে বলেছেন যে রাজধানীর বিভিন্ন এলাকায় শিশু কিশোরদের উপযোগী এবং পরিচ্ছন্ন খেলার মাঠের অভাব, এতে তারা চিত্ত বিনোদনের সুযোগ হারাচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের লিখে পাঠানোর জন্য ধন্যবাদ। আশা করি কর্তৃপক্ষ নজর দিবেন। এই ছিল সংবাদ সন্ধ্যায়। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। পুরান ঢাকার রাসায়নিকের গুদাম যাচ্ছে শ্যামপুর টঙ্গীতে, সরকারের প্রস্তাবে রাজি ব্যবসায়ীরা। ঢাকার 2 সিটিতে রাত পোহালে ভোট, আইন শৃঙ্খলা বাহিনীর 50,000 সদস্য মোতায়েন। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়।